আমরা Siemens 7S81 রিলের যে ফুল কনফিগারেশন দেখতেছিলাম পার্ট বাই পার্ট, আজকে হচ্ছে তার চ্যাপ্টার 5 যেখানে আমরা দেখব এই রিলের সেটিংস অপশনটা। তো আমরা চলে যাচ্ছি আমাদের ভিডিওয়, দেখেন যে আমি সবকিছু মিনিমাইজ করে নিচ্ছি। তো এখানে আমাদের একটা ফুল 33GB 11KB সাবস্টেশনের প্রত্যেকটা ফাইল আছে। তো এর ভিতরে আমরা মেইনলি 33KB ইনকামিং, যেটা এখান থেকে আমরা দেখব আমাদের সেটিংসটা। আচ্ছা, এখানে যেগুলো আছে আমি ডিফল্টে নিয়ে যাচ্ছি, ঠিক আছে। 33GB ইনকামিং, এখান থেকে আমাদের এই যে সেটিংস এর ভিতরে আমরা এর আগে আগের অপশনগুলো আলোচনা করছি 1 2 3 4 এই চ্যাপ্টারে। আজকে আমরা 5th চ্যাপ্টারে আমরা এই সেটিংস নিয়ে আলোচনা করব। তো সেটিংস এর ভিতরে প্রথমে হচ্ছে আমরা ডিভাইস সেটিং, ডাবল ক্লিক করতেছি। দেখেন ডিভাইস সেটিং এর এডিট মোডের এখানে আমাদের সেকেন্ডারি সিলেক্ট করে দেখেন তিনটা অপশন এখানে আছে। একটা হচ্ছে প্রাইমারি, সেকেন্ডারি এবং পার্সেন্ট। প্রাইমারি দিলে প্রাইমারি কারেন্টের রেসপেক্ট আপনি সেটিং করতে পারেন, সেকেন্ডারিও তাই, সেকেন্ডারি রেসপেক্ট। আর পার্সেন্ট হচ্ছে পার্সেন্ট যদি দেন তাহলে ফর এক্সাম্পল আপনি যদি কোথাও 150% সেট করেন দ্যাট মিন্স রেটেড কারেন্টের 1.5 টাইমস, আবার যদি কোথাও 500% সেট করেন দ্যাট মিন্স রেটেড কারেন্টের 5 টাইমস, এইভাবে আর কি মেইন সেটিংটা। তো আমাদের সেকেন্ডারি ছিল, আমরা সেকেন্ডারিটাকে রাখতেছি। আচ্ছা, নাম্বার অফ সেটিং গ্রুপ, এখানে আমাদের 8টা সেটিং আছে, আমরা যেই কয়টা চাই অ্যাক্টিভ রাখতে পারি, ঠিক আছে। আমরা মেইনলি আমাদের একটা অ্যাক্টিভ রাখলে আমাদের সচরাচর চলে। তো আমরা হচ্ছে এখানে একটা সেটিং আমরা অ্যাক্টিভ রাখতেছি, 1 নাম্বার সেটিং গ্রুপ 1। দেখেন যে আমি যদি এখান থেকে 8টা দিতাম, এখানে কিন্তু আমার অনেকগুলো 8টা কিন্তু অপশন চলে আসতো। তো আমরা এখন সেটিং গ্রুপ কোন গ্রুপটা সেটিং করি, সেটিং গ্রুপ 1, এবং আমরা একটাকেই অ্যাক্টিভ রাখছি, ঠিক আছে। এরপরে আমাদের কিছু এখানে ইন্টারফেস আছে। আমরা যদি এখানে দেখেন যে ইউজার ডিফাইন আমাদের যদি কখনো করার প্রয়োজন, এখানে চাইলে আমরা কিন্তু তার আইপি অ্যাড্রেসটা ক্রিয়েট করতে পারবো। তো যাই হোক, আমরা এখানে আমাদের ইউএসবি এটাকে রাখতেছি বাই ডিফল্ট। এরপরে হচ্ছে দেখেন এইগুলো হচ্ছে যে আমাদের যে অর্ডারিং কোডের ভিতরে সাধারণত এগুলো দেওয়া থাকে বাই ডিফল্ট, এখানে খুব বেশি কিছু কিন্তু আমাদের চেঞ্জ করার নেই। তার ভিতরে দেখেন যে একটা হচ্ছে লো বাইনারি ইনপুট চ্যানেল থ্রেশহোল্ড, লো হচ্ছে 44 ভোল্ট, এর নিচে আসলে সে 0 হিসেবে ধরবে। আর হাই হচ্ছে 88 ভোল্ট, অর্থাৎ 88-র উপরে গেলে সেটাকে হাই ভ্যালু হিসেবে ধরবে। আচ্ছা, এখানে আর তেমন কিছু নেই মোটামুটি। এখানে যদি যাই, নিচে যদি যাই, দেখেন যে এখানে আরো কিছু আছে, তেমন ইম্পর্টেন্ট কোনো কিছু নেই। যে অর্ডারিং ভোল্টেজ ভ্যারিয়েন্ট আমাদের ডিসি 100 ভোল্ট 200, এগুলো অর্ডারিং ইনফরমেশন ভিতরে আমরা এইভাবে দিয়েছিলাম। আচ্ছা, সেটিং গ্রুপে যে একটাই সিলেক্ট করা আছে, একটাই আসছে, আপনি চাইলে এখান থেকে যদি 8টা সিলেক্ট করেন, 2টা সিলেক্ট করেন, এখান থেকে 2টা দিতে পারতেন। রেটেড ফ্রিকোয়েন্সি আমাদের 50 হার্জ অবভিয়াসলি, মিনিমাম অপারেট টাইম আমাদের 0.0 বাই ডিফল্ট এটাই আমাদের সেট করা থাকবে। আচ্ছা, সেট ফরম্যাট রেসিডুয়াল কম্পোনেন্ট এখানে দুই ধরনের আছে, দেখেন KR/KX এবং K0। এটা হচ্ছে মেইনলি ফল্ট লোকেটরের জন্য আমাদের এই সেটিংটা দেওয়া লাগে। এটা হচ্ছে অ্যাডভান্স, আমাদের যদি অ্যানালাইসিস প্রয়োজন হয়, সেটিং এর প্রয়োজন হয়, সেই ক্ষেত্রে তার ভিতরে একটু বলে রাখি KR/KX হচ্ছে স্কেলার দুটো ভ্যালু, এটা দিয়ে আমরা করতে পারি। আর একটা K0, এর সাথে অ্যাঙ্গেল থাকে। আমরা K0 যখন সিলেক্ট করবো এমনভাবে, তখন তার অ্যাঙ্গেলটাও ক্যালকুলেট হয়ে যাবে। কারোর যদি ফার্দার যদি ইন্টারেস্ট থাকে তাহলে সে কিন্তু ম্যানুয়াল থেকে এই বিষয়ে একটু পড়াশোনা করে নিতে পারেন। তো যাই হোক, আমরা এখানে স্কেলার ভ্যালু KR/KX রাখবো। এবং ব্লক মনিটরিং ডিরেকশন, আচ্ছা এটাকে একটু ইম্পর্টেন্ট জিনিস, এটাকে আমরা অফ রাখবো অবশ্যই, আমরা অর্থাৎ আমরা ব্লকটা চাই না। আচ্ছা, ব্লকটা এই জন্য চান, আমি যদি অন করে দিই তাহলে এই রিলের যে ইন্ডিকেশনগুলো আমি ওভার DXC5 যে ইন্টারফেস, এটার মাধ্যমে ইন্ডিকেশনগুলো ইভেন্ট যেগুলো জেনারেট হয়, এই ইভেন্টগুলো আমি আর পাবো না, শুধু তখন IC 61850 যে প্রোটোকল যে ইন্টারফেস সেখানেই দেখতে পারবো। তা আমি চাই যে আমি DXC5 ল্যাপটপে যখন আমি কানেক্ট হবো, ইভেন্টগুলো আমি অবভিয়াসলি দেখতে চাই, দ্যাট মিনস আমরা এই ব্লকিংটাকে অফ করে রাখবো। আচ্ছা, চ্যাটার ব্লকিং, এটা হচ্ছে চ্যাটার ব্লকিংটা দেখেন যে চ্যাটার অর্থাৎ বকবক করা। চ্যাটার ব্লকিং মানে আমি রিলের বকবক করাটা বন্ধ করতে চাচ্ছি। দ্যাট মিনস আমি যে সমস্ত জায়গা থেকে বাইনারি ইনপুট দিয়ে কিছু সিগন্যাল নিচ্ছি, তো যেই সিগন্যাল আমাকে দিচ্ছে, যারা সিগন্যাল দিচ্ছে তাদের যদি কোনো সমস্যা হয়, অথবা রিলের ইটসেলফ তার বাইনারি ইনপুটে যদি সমস্যা হয়, তাহলে রিলে কি করবে, বাইনারি ইনপুট দিয়ে এই রিলের মগজের ভিতরে, একটু বাংলা ভাষায় বললাম, রিলের মগজের ভিতরে বারবার সেই স্টেট চেঞ্জ করতে হবে, 1001 1001 এইভাবে। তো এই জন্য এই চ্যাটারটা ব্লকিং করার প্রয়োজন কোনো ক্ষেত্রে, সেন্সিটিভ ক্ষেত্রে দেখার প্রয়োজন, অর্থাৎ এখানে সেট করা থাকে যে আপনি 1 মিনিটের ভিতরে কতবার আপনার ইনপুট চেঞ্জ করতে পারবেন, বা 10 সেকেন্ডের ভিতরে কতবার চেঞ্জ করতে পারবেন। ফর এক্সাম্পল আমরা সেট করতে পারি 30 সেকেন্ডের ভিতরে যদি 5 বার বা 6 বার তার স্টেট চেঞ্জ হয়, দ্যাট মিনস এখানে সামথিং হ্যাপেনিং রং। তো আমরা তখন ওই ইনপুটটাকে, বাইনারি ইনপুটটাকে সাময়িক সময়ের জন্য আমরা ব্লক করে দেবো। তো এটি হচ্ছে মেনলি চ্যাটার ব্লকিং। কন্ট্রোলের ভিতরে আমাদের যেমন CFC ম্যানুয়াল, এখানে আরেকটা আছে আমাদের হচ্ছে ইউনিট সিস্টেম, হ্যাঁ, SI এবং NSI এটা আছে। আরেকটা ছিল এই যে ফল্ট ডিসপ্লে স্পন্টেনিয়াস ইন্ডিকেশন, এটা খুবই ভালো একটা জিনিস, অর্থাৎ এর সেটিংস অন্য জায়গায়ও করতে হয়, আমরা একসময় দেখাবো।
এই স্পন্টেনিয়াস ইন্ডিকেশনটা এরকম, যদি কোনো ফল্ট হয় তাহলে সুন্দর একটা পেজ আপনার রিলের, যেহেতু 7H81 এর ডিসপ্লেটা বেশ বড়, এই রিলের ডিসপ্লেতে সব কিছু আপনার দেখাবে যে ফল্ট কোন ফেজে ছিল, কত কারেন্ট ছিল, হ্যাঁ, ইচ অ্যান্ড এভরিথিং, মোটামুটি 5 থেকে 6টা ডেটা আপনাকে কিন্তু সে দেখাবে। এখন এই দেখানোটা আপনি কি উইথ পিকআপের সাথে দেখছেন না ট্রিপে দেখছেন, ইটস আপ টু ইউ। আপনি উইথ ট্রিপের সাথে দিতে পারেন, বাই ডিফল্ট উইথ পিকআপ দিতে পারেন। যদি কখনো ট্রিপ নাও করে, যদি পিকআপের দিকে যায়, তো তখন থেকে সে কিন্তু তার রেকর্ডটা নেওয়া শুরু করবে, ফলস ডিস্টারবেন্সটা নেওয়া শুরু করবে। তো এটা কিন্তু আসলে খারাপ না, উইথ পিকআপে আপনারা রাখতে পারেন। আচ্ছা, এইটা ছিল আমাদের ডিভাইস সেটিং। আচ্ছা, টাইম সেটিং আমরা যাই। আমরা এখন টাইম সেটিংয়ে যাচ্ছি। টাইম সেটিং দেখেন প্রথমে হচ্ছে ডেট ফরম্যাট, এটা নিয়ে আসলে নতুন করে বলার কিছু নেই, ডেট মান্থ ইয়ার এইভাবে আমরা দিলাম। টাইম সোর্স, অর্থাৎ যেই সোর্সটা আমার এই রিলের টাইমটাকে সিঙ্ক করবে, যেন এই রিলের ইন্টারনাল ক্লকটা সবসময় আপডেটেড থাকে উইথ দ্য ইউনিভার্স। তো এই জন্য যেটা, এই অপশনগুলো আমরা একটু দেখি। দেখেন অপশনের প্রথমে হচ্ছে পোর্ট জি, IRIG। IRIG হচ্ছে আমাদের ইউএস আর্মির একটা শাখা ছিল, সেটা হচ্ছে ইন্টার রেঞ্জ ইনস্ট্রুমেন্টেশন গ্রুপ। তো ইউএস আর্মির এই গ্রুপটা, তারা এই টাইম কোডটা এটাকে তারা তৈরি করে, সেজন্য তাদের নামে, এবং বি এটা বিভিন্ন ক্যাটাগরি আছে। তো এটা তাদের সাথে যদি আমাদের চুক্তি হয়, তো তাদের কাছ থেকে কিন্তু আমরা রেডিও সিগন্যালের মাধ্যমে, বা তারা যে সিগন্যাল প্রোভাইড করে সেটার মাধ্যমে আমরা কিন্তু সিঙ্কিং অপশনটা নিতে পারি। আচ্ছা, এরপর হচ্ছে DCF77। DCF77 হচ্ছে একটা 77.5 কিলোহার্জের জার্মানি বেসড একটা হচ্ছে টাইম প্রোটোকল, তারা এটাকে প্রোভাইড করে। তাদের সাথে আমরা যদি চুক্তি করি, তো অবশ্যই রেডিও ওয়েভের মাধ্যমে, তাদের রেডিও স্টেশন থেকে, ফ্রাঙ্কফুর্ট থেকে আমরা কিন্তু তাদের এই সিগন্যালগুলো নিতে পারি সিঙ্ক করানোর জন্য। আচ্ছা, এরপর আমরা কোনটা মেনলি ব্যবহার করছি, SNTP। আচ্ছা, SNTP সিলেক্ট করে দিলাম। SNTP হচ্ছে সিম্পল নেটওয়ার্ক টাইম প্রোটোকল। এটা হচ্ছে যে মেনলি নেটওয়ার্ক টাইম প্রোটোকলের একটা সাবসেট হিসেবে কাজ করে। নেটওয়ার্ক টাইম প্রোটোকল যে একটা মোটামুটি একটা ভারী প্রোটোকল, একটা অ্যাডভান্স লেভেলের প্রোটোকল, যেটা খুব বেশি প্রিসিয়াস, যেখানে ক্রিটিক্যাল দরকার প্রিসিয়াস টাইম মেনটেন, সেখানে এটা ব্যবহার করা হয়। আর এই রিলের ক্ষেত্রে যেহেতু খুব বেশি ক্রুশিয়াল না, আমাদের প্রিসিয়াস টাইমটা অবশ্যই জরুরি, কিন্তু একবারে মাইক্রো বা ন্যানো সেকেন্ডের মতো জরুরি না। সেই জন্য কিন্তু মেনলি আমাদের এই এনটিপিটাকে, নেটওয়ার্ক টাইম প্রোটোকলটাকে পাওয়ার সেক্টরে বা পাওয়ার ইউটিলিটিতে ব্যবহার করার জন্য ওয়ার্ল্ড ওয়াইড আরেকটা সিম্পল নেটওয়ার্ক টাইম প্রোটোকল তৈরি করে, সেটা হচ্ছে SNTP। তো আমরা এই SNTPটাই ব্যবহার করবো পোর্ট ইতে। তো এটা কি হয়, এই পোর্ট ই এই সিগন্যালটা কিন্তু গ্রহণ করে একটা আমাদের জিপিএস থাকে, জিপিএস একটা এন্টিনা থাকে, ওই পোর্টের সাথে একটা এন্টিনা থাকে, সেই এন্টিনার মাধ্যমে, এটা হচ্ছে ফ্রি ভার্সন এই টাইম সিঙ্কিংটা। তো এখান থেকে সে ক্যাপচার করে আমাদেরকে সবসময় ক্লকটাকে সিনক্রোনাইজ করে রাখে। আচ্ছা, ল্যাটেন্সি এগুলো দরকার। টাইম জোন ইউটিসি অর লোকাল, আমরা ইউটিসি রাখবো। ইউটিসি রাখার পর টাইম সোর্স 2 আপনি যদি চান, অর্থাৎ এই রিলে আপনি যদি খুব হাইলি প্রিসাইজ কোথাও ব্যবহার করেন, সেক্ষেত্রে যদি একটা টাইম সোর্সের যদি অবর্তমানে আর একটা প্রয়োজন হয়, সেই অপশনটাও কিন্তু এই রিলেটে রাখছে। আচ্ছা, এরপরে দেখেন মেইন যে বিষয়টা, ফল্ট ইন্ডিকেশন আফটার। আচ্ছা, 600 সেকেন্ড যাবত সে যদি তার রিলে যদি সিঙ্ক করতে না পারে, তখন সে একটা ইভেন্ট ক্রিয়েট করবে ফল্ট ইন্ডিকেশন নামে, টাইম সিঙ্ক ফল্ট এরকম নামে একটা ইভেন্ট আমাদেরকে জানাবে যে আমি কিন্তু গত 600 সেকেন্ড যাবত আমি কিন্তু আমাকে সিঙ্ক করতে পারিনি। আচ্ছা, টাইম জোন অফসেট, এই যে আমরা ইউটিসিতে সিলেক্ট করছি ইউনিভার্সাল টাইম, আমাদের যেটা ওর সাথে অফসেট হচ্ছে আমাদের বাংলাদেশের জন্য অবভিয়াসলি 6 ঘন্টা 360 মিনিট, তাই না? তো সেটাই কিন্তু এখানে আমাদের সেট করা। ফ্রেন্ডলি মোড এত আমাদের জটিল আর দরকার নেই। আমাদের এখানে এই ল্যাটেন্সি এখানে দরকার নেই, লিপ ইয়ার, লিপ ডে আছে, আসলে অ্যাটমিক ক্লক আছে। আসলে ক্লকের ভিতরে কিন্তু অনেক আলোচনা, আপনারা একটু গুগল করলে কিন্তু এগুলো পেয়ে যাবেন। আচ্ছা, টাইম সেটিং অনেক কথা হয়ে গেল, আমরা এখন যাই পাওয়ার সেটিংয়ে। পাওয়ার সেটিংয়ের ভিতরে প্রথম হচ্ছে আমাদের জেনারেল ভিতরে জাস্ট আমাদের ফেস সিকোয়েন্স এবিসি, এসিবি এটাও কিন্তু আমাদের ফেস সিকোয়েন্স প্রয়োজন হয় বিভিন্ন স্পেশাল টাইপ কিছু, যেমন পাম্প স্টোরেজ, হাইড্রো প্লান্ট, যেখানে এই ধরনের পাওয়ার প্লান্টের ক্ষেত্রে দেখা যায় ফেস সিকোয়েন্স কোনো সময় এসিবির প্রয়োজন হতে পারে। অ্যাজ পার ম্যানুয়াল এইভাবেই বলা আছে আর কি। একটা রিলে তো আসলে অনেকগুলো কাজের জন্য ডিজাইন করা। তো যাই হোক, এরপর আমরা মেজারিং পয়েন্ট I3 ফেজ 1 আর V3 ফেজ 1, মেনলি এটা সিটিপিটি, আপনি এখান থেকে রিনেম করে নিতে পারেন। আমরা বাই ডিফল্ট রাখছি। এটার ভিতরে আমরা ঢুকি, দেখেন যে আমাদের সিটি কানেকশনটা 3 ফেজ প্লাস IN, এটা কিন্তু এখন আর এডিট করা যাচ্ছে না, এটা রাইট প্রোটেক্টেড। তো এটা আমরা এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম। দেখেন এই যে এখানে দেখেন যে মেজারিং পয়েন্ট রুটিং এবং ফাংশন গ্রুপ কানেকশন, এখানে কিন্তু আমরা এটা কিন্তু আমরা ডিফাইন করে দিয়েছিলাম যে আমাদের কেমন লাগবে। তো আপনারা চাইলে পিছনে ভিডিও থেকে আসতে পারেন। ট্র্যাকিংটাকে অ্যাক্টিভ রাখতে হবে, হ্যাঁ, আমাদের যে স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি সেটার সাথে আমাদের যে সিগন্যালের ফ্রিকোয়েন্সি, এটাকে সে ট্র্যাক করে এই তার স্যাম্পলিং ফ্রিকোয়েন্সিটাকে সে চাইলে আপডেট করে নিতে পারে। এটাকে অ্যাক্টিভ রাখাই ভালো বাই ডিফল্ট। আসলে সবচেয়ে বড় কথা যে রিলের যেখানে আমাদের খুব বেশি হাত দেওয়ার প্রয়োজন নেই, সে সমস্ত জায়গায় তার ডিফল্ট সেটিংটা রাখাই কিন্তু সবচাইতে মনে করেন যে একটা অ্যানালাইসিস বেসড একটা ডিফল্ট কিন্তু একটা রিলে কোম্পানি সাধারণত দিয়ে থাকে।
তো মেজারিং পয়েন্ট এটাও কিন্তু রাইট প্রোটেক্টেড, অর্থাৎ আপনার প্রথম সিটি দিয়েছেন, এটা আপনার যদি এটা ডিফারেন্সিয়াল রিলে তো 11 কেবি সাইডও সিটি থাকতো, 33 কেবি সাইডও সিটি থাকতো, তখন কিন্তু মেজারিং পয়েন্ট আইডিটা আস্তে আস্তে অ্যাডভান্স হতো। তো যেহেতু এক সেট সিটি আমরা ব্যবহার করছি, সেক্ষেত্রে মেজারিং পয়েন্ট আইডি আমাদের 1। প্রাইমারি কারেন্ট, সিটির প্রাইমারি কারেন্ট এখানে দিয়ে দেবেন, সিটির সেকেন্ডারি কারেন্ট এখানে আপনারা দিয়ে দেবেন। এখানে দেখেন অপশন কি আছে, 5 এবং 1 অ্যাম্পিয়ার। আচ্ছা ঠিক আছে, কারেন্ট রেঞ্জ এটাও বাই ডিফল্ট 15 টু IR পর্যন্ত, সিটিটা প্রোটেকশনের জন্য। আচ্ছা দেখেন এরপর হচ্ছে নিউট্রাল পয়েন্ট ইন ডিরেকশন অফ অবজেক্ট, ইয়েস নো। আচ্ছা নিউট্রাল পয়েন্ট ইন ডিরেকশন অফ অবজেক্ট বলতে কি বোঝায়, আমরা যদি একটু দেখে আসি আমাদের ম্যানুয়াল থেকে, দেখেন যে বাস থেকে এদিকে হচ্ছে আমাদের যে ডিরেকশন, আমাদের অবজেক্টের ডিরেকশন, মনে করেন এখানে একটা পাওয়ার ট্রান্সফর্মার আছে বা আমাদের লাইন আছে, তো এই লাইনের প্রোটেকশনের জন্যই। সুতরাং নিউট্রাল পয়েন্টটা দেখেন কোন দিকে, আমাদের যে অবজেক্টের নিচের দিকে, সেই নিচের দিকে কিন্তু আমাদের সিটি নিউট্রাল পয়েন্ট। সেক্ষেত্রে নিউট্রাল পয়েন্ট ইন ডিরেকশন অফ রেফারেন্স অবজেক্ট, সেটা হচ্ছে ইয়েস আমাদের এখানে। আর যদি এমন হয় যে রেফারেন্স অবজেক্ট আমার নিচে পাওয়ার ট্রান্সফর্মার থাকতে পারে বা লাইন থাকতে পারে, দেখা গেলো 20 কিলোমিটার 33 কেবি লাইন, এই লাইনের প্রোটেকশনের জন্য আমরা এই সিটিটা দেয়া। দেখেন তো এই লাইনের ডিরেকশন যেদিকে, তার অপোজিট সাইডে আমার নিউট্রাল, সুতরাং নিউট্রাল পয়েন্ট ইন ডিরেকশন অবজেক্ট তখন কিন্তু নো হবে। তো এটা হচ্ছে মেনলি এই সেটিংটা। আচ্ছা এরপরে দেখেন যে ইনভার্টেড ফেজ আমাদের দরকার নেই, এখানে নান। তো এরপরে ম্যাগনিটিউড কারেকশন, আমাদের এখানে সিটি 1 2 3 আমাদের কোনো কারেকশন যদি দরকার হয়, এমন যদি হয় যে আমাদের প্রিসিশন লেভেল খুব হাই, তখন আমাদেরকে আমাদের অন্য একটা সিটি আনতে হবে যার প্রিসিশন খুব বেশি পরিমাণ হয়, সেটা দিয়ে আমাদের যে এক্সিস্টিং যে সিটি ইনস্টল করা আছে, সেটা আমরা মেজার করার পরে আমরা যত পার্সেন্ট বা যেভাবে ইরর দেখবো, তখন কিন্তু আমরা চাইলে এখান থেকে ম্যাগনিটিউড কারেকশনটা করতে পারবো। ফেজ 1 অ্যাম্পিয়ার এইভাবে, হ্যাঁ, IA IB IC আমরা যদি যাই প্রত্যেকটি ইন্ডিভিজুয়াল এইভাবে আমরা কিন্তু কারেকশনটা করতে পারবো। আচ্ছা সুপারভিশন মোড ব্যালেন্স আমাদের অফ, এখানে আমাদের আর তেমন কোনো সেটিং নেই। সিটির ক্ষেত্রে আমাদের এই শুধু আমাদের এই মডগুলো এবং এর প্রাইমারি সেকেন্ডারি এই ভ্যালুগুলো দেবো, এবং এখানে কিছু সেটিং যতটুকু দেখানো হলো। এরপর আমরা যে ভোল্টেজটা আমাদের পিটি, দেখেন পিটির ক্ষেত্রে দেখেন যে 33 কেবি 110 ভোল্ট, 3 ফেজ টু গ্রাউন্ড ফল্ট, যেটা আমরা মেজারিং পয়েন্ট রুটিং এবং ফাংশন গ্রুপ কানেকশন, এর ভিতরে আমরা দেখেন ট্র্যাকিং এর আগের মতো অ্যাক্টিভ, মেজারিং পয়েন্ট আইডি 2, যেহেতু সিটির পরে পিটি আমরা রুটিং করছি, এটা হচ্ছে মেজারিং 2 অলরেডি চলে আসছে। ভোল্টেজ ট্রান্সফর্মার এর নিচেও ঠিক একইভাবে আমরা যদি ম্যাগনিটিউড কারেকশনের ভ্যালুগুলো আমরা দিতে পারি। আচ্ছা এরপর আমরা রেকর্ডিং, আচ্ছা আমরা এগুলো একটু মিনিমাইজ করে দিই। এরপর আমরা যা হচ্ছে রেকর্ডিং এর ভিতরে, আচ্ছা রেকর্ডিং এর ভিতরে ফল্ট রেকর্ডার, এখানে আমরা ডাবল ক্লিক করব। দেখেন রেকর্ডিং এর ফল্ট রেকর্ড উইথ পিকআপ হইলে কি সে রেকর্ড করা শুরু করবে কিনা, অর্থাৎ মানে রেকর্ডটা কখন থেকে শুরু করবে। এখানে দেখেন উইথ পিকআপ আছে, উইথ পিকআপ অ্যান্ড এয়ার সাইকেলিং, অর্থাৎ এটা হচ্ছে এয়ার হচ্ছে অটোমেটিক রিক্লোজার যদি অপশন থাকে, সেক্ষেত্রে এটা ইউজার ডিফাইন্ড, যদি আমাদের অন্য কোনো থাকে আলাদাভাবে লজিক ডিজাইন করে সেক্ষেত্রে, তো এই ক্ষেত্রে অবশ্যই আমরা উইথ পিকআপ এটাই সিলেক্ট করব। এটা হচ্ছে আমাদের ফল্ট রেকর্ডিংটা কখন থেকে শুরু করবে। আচ্ছা স্টোরেজ অলওয়েজ আমাদের মিনিমাম রেকর্ড টাইম 5 সেকেন্ড, ম্যাক্সিমাম রেকর্ড টাইম 5 সেকেন্ড সে আমাদের রেকর্ড করবে, এবং প্রি ট্রিগার টাইম হচ্ছে হাফ সেকেন্ড অর্থাৎ 0.5, পোস্ট ট্রিগার 0.5। ওকে এই জিনিসটা কি আমরা একটু দেখি। আর ম্যানুয়াল রেকর্ড টাইম 0.5 সেকেন্ড। তো আমরা যদি একটু ম্যানুয়ালে যাই, আমরা যদি একটু ঘুরে আসি এই জিনিসটা দেখার জন্য, দেখেন এই যে এটা হচ্ছে তার প্রি ট্রিগার টাইম, এটা হচ্ছে পোস্ট ট্রিগার টাইম, এবং এটা পিকআপ টাইম। তো এই টোটাল এই লেন্থ 5 সেকেন্ড পর্যন্ত ম্যাক্সিমাম আমরা বলেছি 5 সেকেন্ড পর্যন্ত আপনি হচ্ছে রেকর্ড করবেন, এবং প্রি ট্রিগার টাইমে 0.5 সেকেন্ড, পোস্ট ট্রিগার টাইমে 0.5 সেকেন্ড, আর এই মাঝখানে যে ট্রিগার লাগলো এই হচ্ছে আমাদের টোটাল রেকর্ড টাইম, এটি আমরা ডিফাইন করে দিলাম। আচ্ছা এরপর হচ্ছে দেখেন যে স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি 2 কিলোহার্টজ, এটা বাই ডিফল্ট এটা হচ্ছে 8 কিলোহার্টজ পর্যন্ত করা যাবে। যখন 8 কিলোহার্টজ আমাদের স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি হবে, তখন দেখা যাবে আমাদের ম্যাক্সিমাম স্টোরেজ এই সেকেন্ডটা তখন কমে আসবে। সম্ভবত 2 সেকেন্ডে আমরা 40 সেকেন্ড পর্যন্ত আমরা রেকর্ড করতে পারবো। 8 সেকেন্ডে গেলে এটা কিন্তু অনেক কমে আসবে, 10 সেকেন্ডে নেমে আসবে। আচ্ছা স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি IC61850 রেকর্ডিং এর জন্য, অর্থাৎ আমাদের SAS বিস্কাটা যে রেকর্ড করবে এটি 1 কিলোহার্টজ, আর একটু কমে, কারণ এখানে কিন্তু একটু পর পরে আমাদের ডাটা ম্যাপিং করা লাগবে। কমট্রেডের দুটো অপশন আছে, 1999, এটাই জাস্ট এনাফ, এটাই রাখলাম। স্কেলিং কমট্রেড আমরা সেকেন্ডারি ভ্যালু যেটা সিলেক্ট করছি, আমরা সেকেন্ডারি ভ্যালু এখানে রাখলাম। আচ্ছা জিরো সিকোয়েন্স কারেন্ট চ্যানেল দরকার নেই, জিরো সিকোয়েন্স এগুলো আমাদের এখানে আর প্রয়োজন নেই। ফল্ট রেকর্ডিং এটা মোটামুটি বাই ডিফল্ট এটা রাখলেই কিন্তু আপনার কিন্তু ফল্ট রেকর্ডটা হয়ে যাবে। সিগন্যাল অর্ডার ভিতরে কিছু নেই। এখন আমাদের মেইন যে সেটিং এ যে VI 3 phase 1, এটি কিন্তু প্রোটেকশন, মেইন প্রোটেকশন, এখানে চাইলে আপনি রিনেম করে প্রোটেকশন রাখতে পারবেন। সুতরাং আমি রেকর্ডিংটাকে মিনিমাইজ করে দিলাম। এবার VI 3 phase 1 আমরা যাই। আচ্ছা VI 3 phase 1 এর ভিতরে প্রথম হচ্ছে জেনারেল ভিতরে দেখেন রেটেড কারেন্ট, অর্থাৎ আপনার সিটির যে কারেন্ট প্রাইমারি 400 দিয়ে দিলেন, এবং রেটেড ভোল্টেজ 33 কেভি দিয়ে দিলেন। আচ্ছা ঠিক আছে, এখান থেকে সে কিন্তু 22.86 এমপিয়ারটা কিন্তু সে তার নিজের মতো করে ক্যালকুলেট করেছে। দেখেন এটা যদি আমি যদি 200 এমপিয়ার করে দিই, এটা কিন্তু এখন হাফ হয়ে যাবে। আমি বাইরে ক্লিক করলাম, দেখেন 11.43 হয়েছে। তো আমি আগের মতো আবার 400 করে দিই,
এটা আবার চেঞ্জ হয়ে যাবে। এটা যদি পাওয়ার ট্রান্সফর্মার আগে যদি এই সিটিগুলো হয় সেক্ষেত্রে কিন্তু সাধারণত 300/600 আমাদের এই সিস্টেমে, তখন আমরা 300/600 যেই ট্যাপটা ব্যবহার করবো সেটা এখানে আমরা দিয়ে দেবো। আচ্ছা, পাওয়ার সিস্টেম নিউট্রাল পয়েন্ট আমাদের গ্রাউন্ডেড করা, অবভিয়াসলি নিউট্রাল পয়েন্ট আমাদের গ্রাউন্ড করা আছে। মেজারমেন্ট আমাদের নট রিভার্স। এই পর্যন্তই হচ্ছে আমাদের জেনারেলের ভিতরে আমরা এইগুলো দিয়ে দেবো। চলে যাচ্ছে আমরা 50-51 ওভার কারেন্ট যে 3 ফেজের মেইন যে সেটিংসটা আমরা ডাবল ক্লিক করতেছি। দেখেন যে প্রথমেই আমাদের আসবে ডেফিনেট T1, দ্যাট মিনস এটা হচ্ছে একটা ডিএমটি স্টেজ। তো মড অবশ্যই অন, আমরা T1 প্রথম স্টেজটা, সেকেন্ড স্টেজ মেনলি আমরা ফার্স্ট স্টেজটাকে যদি আইডিএমটি ধরি। আচ্ছা, ফল্ট রেকর্ড ব্লক নো, আমরা কোনো ব্লকিং চাচ্ছি না। ইনরাশ ডিটেক্ট আমরা ইয়েস দেবো, এবং মেজারমেন্ট হচ্ছে ফান্ডামেন্টাল এবং আরএমএস আমরা হচ্ছে ফান্ডামেন্টালটাকে রাখবো। আর থ্রেশহোল্ড হচ্ছে 18 অ্যাম্পিয়ার, এটা হচ্ছে অ্যাজ পার রিকোয়ার্ড আপনি সেট করবেন। 18 অ্যাম্পিয়ার বলতে আমরা সেকেন্ডারিতে সেট করছি, সিটি সেকেন্ড হচ্ছে 5 অ্যাম্পিয়ার, দ্যাট মিনস আমরা যদি 18কে 5 দিয়ে ভাগ দিই 3 সামথিং যেটা আছে সেটা হচ্ছে আমাদের মানে পার্সেন্টেজের ক্ষেত্রে সেই সেটিংটা। অপারেট দিলে 0.12 সেকেন্ড, এটা হচ্ছে এটা বলতে বোঝাচ্ছে 0.12 সেকেন্ড হচ্ছে এর মিনিমাম টাইম। এই পরিমাণ কারেন্ট যদি হয়ে যায় তাহলে আমাদের যে টাইম সেটিংটা 120 মিলি সেকেন্ডের পরে সে কিন্তু এটা ট্রিপ করে যাবে। আচ্ছা, ডেফিনেট T2তে যায়, এটাই হচ্ছে থার্ড স্টেজটাকে অন রাখা হয়েছে, এবং নো এবং ইয়েস ইনরাশ ডিটেক্টটা ওকে আছে। এবং ফান্ডামেন্টাল কম্পোনেন্ট এই ক্ষেত্রে 35 মানে 7 গুণ 700% আমরা যদি হিসাব করি, অপারেট দিলে 00, অর্থাৎ এই পরিমাণ 35 7 গুণ কারেন্ট যদি উঠে যায় রেটের ক্ষেত্রে সে কিন্তু সাথে সাথে ইনস্ট্যান্টানিয়াসলি সে কিন্তু ট্রিপ করবে। আচ্ছা, ইনভার্স T1 এটা হচ্ছে মেনলি ফার্স্ট স্টেজটা। মড অন আছে, নো এইগুলো, এবং ফান্ডামেন্টাল আমাদের যে কম্পোনেন্টটা এইটা, এবং আমাদের যে থ্রেশহোল্ড এটা 2.5, অর্থাৎ আমাদের 5, আচ্ছা আমাদের যে 400 অ্যাম্পিয়ারের সিটি তার মানে 200 অ্যাম্পিয়ার এখানে সেট করা আছে। 50% যদি আমরা বলি তাহলে এই পরিমাণ কারেন্ট আমাদের ফিডার রিকোয়ারমেন্ট যদি সেট করা আছে। এবং এই কার্ভটা আইসি নর্মাল ইনভার্স, এখানে অনেক প্রকার কার্ভ আছে, এখান থেকে আমরা সাধারণত আইসি এনআই বা এসআই এই কার্ভটাই সিলেক্ট করে থাকি। রিসেট ইনস্ট্যান্টানিয়াস সিরিজ কার্ভ, এবং টাইম ডায়াল হচ্ছে 0.10, এটা হচ্ছে আমাদের কার্ভের উপরে যে টাইম ডায়ালটা বা টিএমএসটা বলে সেটা হচ্ছে আমাদের 0.10। আচ্ছা, এরপরে আমরা যদি দেখি এটার পরে গ্রাউন্ডটা দেখি, গ্রাউন্ড সেটিংটা একই রকম, আমরা সবাই জানি যাচ্ছে মড অন ইয়েস নো ইয়েস এগুলো দিলাম। ফান্ডামেন্টাল কম্পোনেন্ট 5 দিয়ে আমাদের 0.1, এটা হচ্ছে আমাদের 100 মিলি সেকেন্ড দিয়ে আছে ডেফিনেট T1 এর ক্ষেত্রে, এবং থ্রেশহোল্ড দিয়ে আছে 5 অ্যাম্পিয়ার, দ্যাট মিনস রেটেড কারেন্ট দেওয়া আছে। T2তে আমাদের দেওয়া আছে 20 মানে 4 টাইমস দেওয়া আছে। অপারেট দিলে 0, যেহেতু এখানে 0 এটা আর ইনভার্স এটা ছিল হচ্ছে T2, হ্যাঁ এটা হচ্ছে থার্ড স্টেজ, আর ইনভার্স সরি এটা ডেফিনেট T2, দ্যাট মিনস থার্ড স্টেজ, আর এটা হচ্ছে ইনভার্স T1, দ্যাট মিনস এখানে হচ্ছে আমাদের টাইম ডায়াল টিএমএসটা 100 দেওয়া আছে, এবং থ্রেশহোল্ডটা আমাদের অ্যাজ পার রিকোয়ারমেন্ট 0.75, 400 × 0.75 দিলে যে অ্যাম্পিয়ারটা প্রাইমারিতে সেই অ্যাম্পিয়ারটা আমাদের এখানে সেট করা আছে। আচ্ছা, মেইন এই সেটিংসের ভিতরে এই ধরনের সেটিংস এরকমই মোরলেস। আপনারা চাইলে যে 67 ডিরেকশনের ওভার কারেন্ট, 27 আন্ডার ভোল্টেজ ওভার ভোল্টেজ যদি প্রয়োজন হয় আমরা অ্যাজ পার ডিরেকশন আমরা সেট করে নিতে পারবো। ইনরাশ ডিটেকশনটা আমরা একটু দেখি। আচ্ছা, ইনরাশের ভিতরে মড অফ করা, আপনি চাইলে এটা অন করতে পারেন, 11 kV ফিডারের ক্ষেত্রে এটা অন রাখাই ভালো। এবং অপারেট এটা হচ্ছে লিমিট ম্যাক্সিমাম বলতে এই যে সেকেন্ডারির ক্ষেত্রে আমরা সেট করছি, কখনো যদি 46.87 অ্যাম্পিয়ারের উপরে উঠে যায় তো তখন সে ইনরাশ থাকুক আর না থাকুক কোনো কিছু আর ক্যালকুলেট সে করবে না, সে অবভিয়াসলি টিপে চলে যাবে। আমাদের যেই সেকেন্ড হারমোনিক্সটাকে আমরা যে ফিল্টার করি সেই জিনিসটা তখন কিন্তু সে আর কিন্তু আমলে নেবে না, সে কিন্তু টিপে চলে যাবে। আচ্ছা, ব্লকিং উইথ সিডাব্লিউএ বলতে আমাদের এই যে ইনরাশটা আমরা চেক করব ব্লক করব সেটা হচ্ছে দুইটা মেথড আছে, একটা হচ্ছে সিডাব্লিউ, এটা হচ্ছে কারেন্ট ওয়েভ শেপ অ্যানালাইসিস, এবং আরেকটা হচ্ছে সেকেন্ড হারমোনিক্স ব্লক। তো আমরা সাধারণ রিলেগুলোতে সেকেন্ড হারমোনিক্স দিয়ে থাকি, যেহেতু এখানে আরও ফার্দার সুন্দর অপশন আছে এটাকে আপনারা ইয়েস রাখবেন, ব্লকিং উইথ সিডাব্লিউ কারেন্ট ওয়েভ শেপ অ্যানালাইসিস এবং ব্লকিং উইথ সেকেন্ড হারমোনিক্স এটা। আচ্ছা, সেকেন্ড হারমোনিক্স কম্পোনেন্ট 15%, এটাই সাধারণত দেওয়া হয়ে থাকে 15%। ক্রস ব্লকিং নো। আচ্ছা, ক্রস ব্লকিং এই রিলের আরও একটা খুবই সুন্দর একটা অপশন, এটাকে আমার মতে এটাকে অবশ্যই ইয়েস রাখবেন আপনারা, যেহেতু অপশন আছে আমাদের সুপার অপশন আছে কেন আমরা ব্যবহার করব না। আচ্ছা, ক্রস ব্লকিংটা কোথা থেকে আসছে এই কনসেপ্ট, এটা হচ্ছে আমরা ইনরাশের আমরা কথা শুনছি, কিন্তু এই ক্রস ব্লকিং টার্মটা যুক্ত হচ্ছে সিম্প্যাথেটিক ইনরাশ ডিটেক্টের সাথে বা সিম্প্যাথেটিক ইনরাশ কারেন্টের সাথে। টার্মটা কারোর জন্য নতুন হতে পারে, আবার অনেকের জন্য তারা অভ্যস্ত হতে পারে। সিম্প্যাথেটিক ইনরাশ কারেন্টটা কখন হয়, মনে করেন যে আমরা পাওয়ার সিস্টেমে 33 কেভিতে আমরা ট্রান্সফর্মার কানেক্ট করব, তো আমাদের কিন্তু একটা ট্রান্সফর্মার অলরেডি চলতেছে, তো সেকেন্ড অথবা থার্ড একটা ট্রান্সফর্মার আমরা যখন চালু করব তো তখন আরেকটা ইনরাশ চালু হয়। যে ট্রান্সফর্মারটা চালু ছিল আমরা প্যারালাল যখন আরেকটা ট্রান্সফর্মার চালু করতেছি, যেই ট্রান্সফর্মারটা চালু ছিল সেটা কিন্তু চালুর সময় ভোল্টেজ কমে যায় এবং কমার পরে আবার কিন্তু ভোল্টেজ স্বাভাবিক হয়ে আসে। তো এই কারণে একটা নেগেটিভ ইনরাশ তার ভিতর দিয়ে ফ্লো হয়, এর কাপটা কিন্তু নেগেটিভ ইনরাশ ফ্লো হয়। তো যেই কারণে তখন কিন্তু একটা ইনরাশ তৈরি হয়, যেই ট্রান্সফর্মারটা চালু সেই ট্রান্সফর্মার একটা ইনরাশ
তৈরি হয়। একটা তো আমার ইনরাশ তৈরি হয় আমার যে ট্রান্সফরমারটা আমরা সুইচিং করতেছি, আর যেটা অলরেডি সুইচড অন আছে সেটার উপরে একটা নেগেটিভ ইনরাশের প্রভাব পড়ে, সেটা হচ্ছে আমাদের মেনলি সিম্প্যাথেটিক ইনরাশ কারেন্ট। সেটাকে ব্লক করার জন্য আমার এই ক্রস ব্লকিং অপশনটা একটু অ্যাডভান্স লেভেলের অপশন, আমরা এটাকে চাইলে কিন্তু ইয়েস করে দিতে পারি, ইয়েস করাই উচিত। আমরা সবাই এটা ইয়েস করেন। ক্রস ব্লকিং 0.0660 মিলিসেকেন্ড অ্যাজ পার আমাদের যে ম্যানুয়াল আছে সেখানে বলছে যে এটা একটা স্ট্যান্ডার্ড 3 সাইকেল, আমাদের যেহেতু 20 মিলিসেকেন্ডে এক সাইকেল, এটা একটা স্ট্যান্ডার্ড সেটিংস। আচ্ছা, স্টার্ট ফিল্টার রেকর্ডিং, এটা ইয়েস, আমাদের রেকর্ডিংগুলো ইয়েস থাকবে। আচ্ছা, এখানে আর তেমন কিছু নেই। সার্কিট ব্রেকার ইন্টারাকশনের ভিতরে আমরা যদি একটু যাই, দেখেন যে এখানে এই যে কোন কোনের জন্য কোনটার জন্য, এই যে আমরা যখন এই যে ইনফরমেশন রুটিং দেখাইছিলাম ওখানে যখন করবো, এখানে কিন্তু তখন এইগুলো চলে আসবে, আমাদের যে ট্রিপ কোন প্রোটেকশনের জন্য আমরা ট্রিপ হবে এগুলো চলে আসবে। আচ্ছা, এরপরে আচ্ছা এই মেন প্রোটেকশন VI 3 phase 1। আচ্ছা, সেটিংসের ভিতরে এখন কি আছে দেখেন, আইসোলেটর। আচ্ছা, মেইনলি একটা আমাদের একটা ব্রেকারের দুই সাইডে আইসোলেটর থাকে, একটা হচ্ছে বাস সাইডে আর একটা হচ্ছে আমাদের লোড সাইডে। তো লোড সাইডে তো এই দুটো আইসোলেটর হচ্ছে দেখেন 189.1 189.2 এই দুটো আইসোলেটর। আচ্ছা, ডিসকানেক্টর 3 এটা হচ্ছে আমাদের গ্রাউন্ডিং সুইচ আমাদের লোড সাইডে। আচ্ছা, সার্কিট ব্রেকার, একটা সার্কিট ব্রেকারও থাকবে বাই ডিফল্ট। এই চারটা অপশন দেখেন, এই যে চারটা অপশন, এই চারটা অপশনের কাজ হচ্ছে যে এর হচ্ছে যে দুইটা করে বাইনারি ইনপুট, অর্থাৎ বাইনারি ইনপুট আমরা অন অথবা অফ কোন স্টেটে আছে সেটা নেওয়ার জন্য আমরা মেনলি এটাকে রাউটিং করে থাকি, আমরা ইনফরমেশন রাউটিংয়ে দেখিয়েছিলাম। এবং এর বাইনারি আউটপুট দিয়েও দুটো অপশন নেওয়া থাকে, বাইনারি আউটপুট দিয়ে আমাদের দুটো অপশন নেওয়া থাকে, যে আমরা এখান থেকে আমরা একে কমান্ড দেবো, অর্থাৎ একটা ব্রেকারের ক্ষেত্রে ব্রেকার ওপেন কমান্ড অথবা ক্লোজ কমান্ড দিতে পারি, আইসোলেটরের ক্ষেত্রে আইসোলেটর ওপেন কমান্ড অথবা আইসোলেটর ক্লোজ কমান্ড দিতে পারি, গ্রাউন্ডিং এর ক্ষেত্রে গ্রাউন্ডিং ওপেন কমান্ড অথবা ক্লোজ কমান্ড দিতে পারি। দ্যাট মিনস বাইনারি আউটপুট থেকে আমার দুটো আউটপুট লাগবে, আর ইনপুটে সে স্টেটটা দেবে যে আমি এখন অন অবস্থায় আছি, ব্রেকার অন না অফ, আইসোলেটর অন না অফ, আমাদের গ্রাউন্ডিং অন না অফ। তো এই মেনলি এখানে কানেকশন, এছাড়া এর কিন্তু আর কোনো কার্যকারিতা নেই সেটিংসের ভিতরে। আমরা একটু যাই, যা ঢুকি দেখেন কন্ট্রোলের ভিতরে আমরা ঢুকি, কন্ট্রোল মোড হচ্ছে এসবিও উইথ ইনহ্যান্স সিকিউরিটি। একটু কথা এখানে না বললেই নয়, দেখেন যেখানে কয়েকটা অপশন আছে। ডিরেক্ট যে অপশনটা সেটা হচ্ছে যে আমাদের রিলেতে মনে করেন এটা হচ্ছে আমাদের আইসোলেটরের কন্ট্রোল, তাহলে আইসোলেটর আপনি এখানে সাপোজ বন্ধ আছে চালু করতে চান, তাহলে আপনাকে 1 চাপ দিতে হবে। তো ডিরেক্ট যদি আমরা সেট করি তাহলে 1 চাপ দেওয়ার সাথে সাথে সে ক্লোজ হওয়া শুরু করবে। কিন্তু IC 61850 আমাদের স্ট্যান্ডার্ড সেটা আমাদেরকে ক্লিয়ারলি বলে যে অবশ্যই এই কন্ট্রোল সুইচগুলো আমাকে সেট করতে হবে কন্ট্রোল মডেলটা এসবিও উইথ ইনহ্যান্স সিকিউরিটি। কেন? এসবিও মানে হচ্ছে সিলেক্ট বিফোর অপারেশন। যখন আপনি 1 চাপবেন ফর এক্সাম্পল ক্লোজের জন্য, একটা ব্রেকার ক্লোজ হোক বা আইসোলেটর ক্লোজ, তো তখন আপনি যখন দেবেন শুধু 1 চাপার সাথে সাথে ক্লোজ হবে না, আপনাকে কিছু অপশন দেবে যে আপনি এটা কি ক্লোজ করতে চান, ফার্দার আপনাকে জিজ্ঞেস করবে, তখন যদি আপনি দেন তখন সে ক্লোজিং এ যাবে। এটা যদি ব্রেকারের ক্ষেত্রে হয় তাহলে মোটামুটি 3 সেকেন্ড অপেক্ষা করে, দেখায় যে সে ক্লোজ পারমিসিভের দিকে আগাচ্ছে 3 2 1। এর ভিতরে যদি কখনো আপনার মনে যে না আমার এটাকে ক্যান্সেল করা দরকার, তো ওই সেকেন্ডের ভিতরে আপনি ক্যান্সেল অপশন চাপ দিলে সাথে সাথে কিন্তু আপনার ক্লোজিংটা বন্ধ হয়ে যাবে। তো এসবিও এই জন্য যে সিলেক্ট বিফোর অপারেশন, এটা হচ্ছে একটু মোর সিকিউর, যে আপনি চাপ দিলেন চালু হয়ে গেল এরকম না, আপনি চাপ দেওয়ার পর আপনাকে একটু অপশন দেবে, একটু আরেকটু ফার্দার চিন্তা করার সুযোগ আপনাকে দেবে, সেটা হচ্ছে এসবিও উইথ ইনহ্যান্স সিকিউরিটি। দ্যাট মিনস সে হচ্ছে ফিডব্যাকটাকে মনিটরিং করবে। ফিডব্যাকটা কি জিনিস আমরা এখনই দেখবো। এসবিও টাইম আউট হচ্ছে আপনি 1 এ চাপ দিলেন বা 0 তে চাপ দিলেন, মনে করেন যে আপনি এখন 1 এ চাপ দিলেন, ক্লোজ করবেন ওপেন করবেন যেটাই 1 এ চাপ দিলেন, তো চাপ দেওয়ার পরে ফার্দার আপনার সামনে যে অপশনগুলো আসবে ওই অপশনগুলো আপনি আর টিপ দিচ্ছেন না। তো এই অবস্থায় কত সময় পর্যন্ত এই অপশনটা আপনার সামনে থাকবে সেটা আমরা এখান থেকে সেট করে দিতে পারবো। এটা মোটামুটি ম্যানুয়ালে আমরা যা দেখছি তাতে 1800 সেকেন্ড পর্যন্ত এটাকে সেট করা যায়। তো আমরা 30 সেকেন্ড, এটা হচ্ছে আমাদের বাই ডিফল্ট, একেবারেই বাই ডিফল্ট আমরা এটাকেই সেট রাখছি, 30 সেকেন্ড পর্যন্ত আপনাকে অপশনটা দেবে। ফিডব্যাক মনিটরিং টাইম, এটা হচ্ছে 10 সেকেন্ড। ফিডব্যাক মনিটরিং টাইম ইম্পর্টেন্ট, আপনি একটা ক্লোজ করার জন্য দিয়েছেন একটা আইসোলেটর, সে হচ্ছে ক্লোজ হচ্ছে কিনা, সে তো বাইনারি ইনপুট দিয়ে মনিটরিং করতেছে, এই যে ফিডব্যাকটা নিয়ে সে আবার অ্যানালাইসিস করবে। যদি এই 10 সেকেন্ডের ভিতরে মনিটরিং না হয়, সে কিন্তু সাথে সাথে আপনার তখন কিন্তু আপনার এই ক্লোজিং কমান্ডটা, আপনি যে কমান্ডটা দিয়েছেন এই কমান্ডটাকে সে কিন্তু ক্যান্সেল করে দেবে। এটা আমরা যখন সার্কিট ব্রেকারের ভিতরে একটু পরেই দেখবো, তখন দেখবেন এটা মাত্র 1 সেকেন্ড। কেননা একটা আইসোলেটর ক্লোজ হতে 10 সেকেন্ড লাগে, বা একটা আইসোলেটর ওপেন হতে 10 সেকেন্ড লাগে, কিন্তু একটা ব্রেকার ওপেন বা ক্লোজ হতে কিন্তু 10 সেকেন্ড লাগবে না, সেটা কিন্তু 1 সেকেন্ড মোর দেন এনাফ। সেখানে কিন্তু ওইটাই সিলেক্ট করা আছে, আমি একটু পরে দেখবো। আচ্ছা, চেক সুইচিং অথরিটি, ইয়েস, এটা বাই ডিফল্ট সিস্টেম। পজিশন রিস্ক, ডাবল অ্যাক্টিভেট ব্লিঙ্ক, এইগুলো হচ্ছে তার হচ্ছে বাই ডিফল্ট সেটিং। আচ্ছা, ডিসকানেক্টরের ভিতরে আমরা যদি যাই, জাস্ট আমরা ডিসকানেক্টর দেখবো, দেখেন যে ম্যাক্সিমাম আউটপুট টাইম এটা হচ্ছে 10। আচ্ছা, 10 সেকেন্ড। এই আউটপুটটা আপনি যখন ওই সুইচটা চাপ দেবেন, চাপ দেওয়ার পর এই আউটপুট টাইম 10 সেকেন্ড যাবত সেটার তার রিলে যে কন্ট্যাক্টটা বাইনারি আউটপুট সেটাকে ক্লোজ রাখবে,
ক্লোজ রেখে সে আইসোলেটরটাকে ক্লোজ করাতে থাকবে। আচ্ছা, সিলিং টাইম হচ্ছে যে সে ফিডব্যাক নিয়ে দেখলো যে এই 10 সেকেন্ডও ক্লোজ হয়নি যে কোনো কারণে, আমি কি চাই যে এখানে আরো 2 সেকেন্ড অ্যাড করে দেবো? যদি আপনি চান সেক্ষেত্রে আপনি এখানে 2 সেকেন্ড অ্যাড করে দেবেন। আসলে ডিস্ট্রিবিউশন 33/11 কেউ জন্য এত কিছু প্রয়োজন হয় না, বাট তারপরেও আমি আপনাদেরকে বলতেছি যাতে প্রত্যেকটা অপশন মোটামুটি আমরা একটু জানতে পারি। ঠিক আছে, সিলিং টাইম হচ্ছে এই বিষয়টা, এই 10 সেকেন্ডের সাথে প্রয়োজন ক্ষেত্রে ফিডব্যাক নিয়ে সে যদি দেখে যে 10 সেকেন্ডেও আমি যে ক্লোজ কমান্ড দিছি আইসোলেটর ক্লোজ হয়নি, তো সেই ক্ষেত্রে কি সে আর কোনো সেকেন্ড বাড়াবে কিনা? এখানে 0 আছে, কোনো বাড়াবে না। আচ্ছা, সুইচিং ডিভাইস টাইপ, এটা হচ্ছে আমাদের IEC 61850 এই প্রোটোকলের জন্য মেনলি লাগে। এখানে আমাদের ডিসকানেক্টরটাই সিলেক্ট করা লাগবে। এর ব্যাখ্যা আমি যাচ্ছি না, কিন্তু এটা হচ্ছে মেনলি আমাদের ওই যে ইন্টারফেস 61850 IC সেটার জন্য মেনলি। আচ্ছা, আইসোলেটর 2 এর ভিতরে একই জিনিস, ডিসকানেক্টরের ভিতরেও একই জিনিস, শুধু আলোচনা করব সার্কিট ব্রেকার নিয়ে একটু। দেখেন সার্কিট ব্রেকারের ভিতরে কি কি অপশন। সার্কিট ব্রেকার জেনারেলে আমরা গেলাম, আমাদের রেটেড যে 400 অ্যাম্পিয়ার আমাদের যে সিটির মেনলি রেটিংটা এখানে দিয়েছি এবং 33 কেবি দিয়ে আছে। কারেন্ট থ্রেশহোল্ড সিপি ওপেন আছে, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। এই যে আমাদের ফিডব্যাকটা মনিটরিং করবে একটা ব্রেকার ওপেন না ক্লোজ, সে যে লজিকে ইনপুট করবে, এটা কিভাবে করবে? যখন 0.62 অ্যাম্পিয়ার এটা আমরা সেট করে দিয়েছি, এটা অনেক অ্যাম্পিয়ার পর্যন্ত সেট করা যায়। যখন ব্রেকার দেখবে, রিলে দেখবে যে আমার ব্রেকারের ভিতর দিয়ে, দ্যাট মিনস আমার সিটির ভিতর দিয়ে আমি একটা ব্রেকারকে ওপেন কমান্ড দিয়েছি, একটা ট্রিপিং কমান্ড দিয়েছি, তো দেওয়ার পরে যেই মুহূর্তে দেখবে যে 0.62 অ্যাম্পিয়ারের নিচে, সেকেন্ডারি ভ্যালু এটা 0.62 অ্যাম্পিয়ারের নিচে যখন আসবে কারেন্ট থ্রেশহোল্ড সিবি ওপেন 0.62 নিচে যদি থাকে কারেন্টটা, তখন সে এই ব্রেকারটাকে ওপেন হিসেবে ধরে নেবে। কোনো কারণে যদি 0.62 আমরা সিলেক্ট করেছি, 0.7 অ্যাম্পিয়ার যদি থাকে সেকেন্ডারিতে, তাহলে কিন্তু সে ব্রেকারটাকে তখনও পর্যন্ত সে কিন্তু ক্লোজই ধরে নেবে। তখন কিন্তু অনেকগুলো ডিসিশন রিলেকে নেওয়া লাগবে, তখন 50 বিএ ব্রেকার ফেলোর সে জেনারেট করবে কিনা বা আরও কিছু ফিডব্যাক রিলেটেড কিছু জেনারেট করবে, তখন রিলে কিন্তু সেই ডিসিশনগুলো নেবে। সুতরাং এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট সেটিং, এটাকে অ্যাজ পসিবল মোটামুটি একটা মিনিমাম লেগে রাখলেই ভালো। 0.62 নিচে আসলে সে ব্রেকারটাকে ওপেন হয়েছে ধরে নেবে, 0.62 উপরে থাকলে ব্রেকারটা আমি কমান্ড দেওয়ার পরেও ওপেন হয়নি সেটাই কিন্তু ধরে নেবে। আচ্ছা, ট্রিপ লজিক খুবই সিম্পল, উইথ আই লেস দেন, আই লেস দেন হলে সে ধরে আমার যে ট্রিপ কমান্ডটা রিসেট হবে, আই লেস দেনে গেলে উইথ ড্রপ আউটও এটাও হতে পারে, কিন্তু উইথ আই লেস দেন এটা আমাদের জন্য লজিক্যাল। যখন কারেন্ট কমে যাবে আমার সেখান থেকে উইথ আই লেস দেন তখনই সে আমার ট্রিপ কমান্ডটাকে রিসেট করবে। ট্রিপ লজিকের পর আমরা এখন যাচ্ছি সার্কিট ব্রেকারের ভিতরে। দেখেন যে আউটপুট টাইম 0.10, 100 মিলি সেকেন্ড। আচ্ছা, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস, আমরা একটু যদি দেখি ম্যানুয়ালে, দেখেন যে এই যে আউটপুট টাইম এটা হচ্ছে বাই ডিফল্ট হচ্ছে 100 মিলি সেকেন্ড, যেটা আমাদের সেট করা আছে। এটা হচ্ছে কোন কোন ক্ষেত্রে কাজ করে? আউটপুট টাইম প্যারামিটার অ্যাক্টস অন এ সিগন্যাল ফর ট্রিপিং, ওপেনিং এন্ড ক্লোজিং ফর দ্য সার্কিট ব্রেকার। অর্থাৎ একটা সার্কিট ব্রেকার আমরা ম্যানুয়ালি ক্লোজ ওপেন অথবা ট্রিপিং এর ক্ষেত্রে আমাদের এই আউটপুট টাইমটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। কেন ইম্পর্টেন্ট ফ্যাক্টর? দেখেন বলছে ডু নট সেট এ টাইম দ্যাট ইজ টু শর্ট। If you set the time that is too short, there is a danger that the device contact will interrupt the control circuit. আপনি এখন দেখা গেল যে 10 মিলি সেকেন্ড দিলেন 100 মিলি সেকেন্ডের জায়গায়। এটা হচ্ছে যে একটা ব্রেকারকে ওপেন হওয়ার জন্য বা ক্লোজ হওয়ার জন্য একটা মিনিমাম টাইম প্রয়োজন, সেটা দেওয়া দরকার। এর সাথে যদি কম আমরা দিই তাহলে রিলে দেখবে কি যে আমি সাপোজ 10 মিলি সেকেন্ড দিচ্ছি, কিন্তু ব্রেকারটা তার ফাইনাল পজিশনে যেতে, তার ডেস্টিনেশন পজিশনে যেতে, অন অফ দ্য অফ যেতে 100 মিলি সেকেন্ড লাগে। তো এটা কি হবে? তখন এই কন্ট্রোল ফাংশনটাকে ইন্টারাপ্ট করা শুরু করবে, যে এই সময় আমার ওপেন হওয়ার দরকার কিন্তু সে দেখছে ওপেন না, এখনো পর্যন্ত ক্লোজ। আমি বলে দিচ্ছি যে আমার আউটপুট টাইম কতটুকু, আমি বলি যে আউটপুট টাইম আমার 10 মিলি সেকেন্ড, কিন্তু বাস্তবে 100 মিলি সেকেন্ড। এই জন্য বলছে যে টু শর্ট দেওয়া যাবে না, তাহলে সে কি হবে? ইন্টারাপ্ট হবে তার কন্ট্রোল সার্কিটের সাথে, তখন কি হবে? বলছে যে তার ডিভাইস কন্ট্যাক্ট এটা বার্ন আউট হয়ে যাবে। তো এই জন্য এটা বাই ডিফল্ট 100 দেওয়া আছে, 100 মিলি সেকেন্ড। আমরা এখানে হাত দেবো না, জাস্ট টু নো আমরা এটা শেয়ার করলাম। আর এটা হচ্ছে ইন্ডিকেশন অফ ব্রেকিং ভ্যালুজ। ইন্ডিকেশন অফ ব্রেকিং ভ্যালুজ অলওয়েজ আমরা দেবো উইথ ট্রিপ দিলে হবে কি যে আমরা যখন কন্ট্রোল ফাংশন দিয়ে সার্চ বিস্কারে দিয়ে এখানে ওপেন কমান্ড দেবো বা ক্লোজ কমান্ড দেবো, বা একটা চালু ব্রেকারকে আমরা যখন ওপেন কমান্ড দেবো, তো ওই ব্রেকিং যে ভ্যালুজগুলো তখন কিন্তু সে দেখাবে না। যদি কিনা আমরা উইথ ট্রিপ দিই, তখন শুধু প্রোটেকশনের ক্ষেত্রে যখন ট্রিপ হবে তখন সে দেখাবে। তো আমরা চাই যে সবসময় আমাদের এই ব্রেকিং ভ্যালুজ দেখে, দ্যাট মিনস আমরা অলওয়েজ দিয়ে রাখলাম। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের মেনলি কন্ট্রোলটা, এর কন্ট্রোল দেখেন একটাই পার্থক্য, সেটা হচ্ছে এর আগে আইসোলেটের জন্য যে 10 সেকেন্ড ছিল, এখন দেখেন যে ফিডব্যাক মনিটরিং 1 সেকেন্ড, অর্থাৎ 1 সেকেন্ডের ভিতরে সে মনিটরিং করে দেখবে যে আমার এটা ট্রিপ করছে কিনা, সে অনুযায়ী সে ব্যবস্থা নেবে। দেখেন যে টাইম আউট আগে 30 মতো, এসবি উইথ ইনহ্যান্স সিকিউরিটি, এটা আমরা আগেই বলছি, সবই সেম। এরপরে আর তেমন কিছু সিবি টেস্ট সুপারভিশনের একটাই এই যে মড, এটাকে আমরা অন করে দেবো, অর্থাৎ এই রিলেটাকে আমরা কিন্তু টিসিএস আমরা ট্রিপ সার্কিট সুপারভিশন হিসেবে ব্যবহার করতে পারবো। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। তো পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হবে নেক্সট চ্যাপ্টার নিয়ে। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।